হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমেই একটা খবর বলি, যেটাকে কেন্দ্র করে তার কতটা প্রভাব পড়বে না পড়বে জানি না। জিনিসটা এখনই পেলাম, সেটা হচ্ছে যে ইসরায়েল হামাস লড়াই কিন্তু অত্যন্ত একটা পিকে এসছে। কারণ কি, ইসরায়েল খবর পেয়েছে, তার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছিল মোসাদ, তাদের মাধ্যমে খবর পেয়েছিল যে হিজবুল্লাহ তাদের উপর একটা ম্যাসিভ অ্যাটাক করবে। এবং তারা যেহেতু ওই ইন্টেলিজেন্স খবরের উপর ভিত্তি করে তারা আগেই কিন্তু হিজবুল্লাহর উপর অ্যাটাক করেছে, এবং হিজবুল্লাহ ওখান থেকে প্রচণ্ড অ্যাটাক হচ্ছে। এবারে এইটার উপর ভিত্তি করে বাকি গালফ কান্ট্রিরা কী ভূমিকা নেয় সেটা একটা বড় প্রশ্নের মুখে। সেক্ষেত্রে যে ফিল গুড ফ্যাক্টরটা বর্তমানে মার্কেটে চলছে, সেটা কালকে কতটা পাংচার হবে সেটা একটা দেখার ব্যাপার। আদারওয়াইজ ফ্রাইডের যা মোমেন্টাম ছিল, তাতে কালকে মার্কেট একটু ওপরই খোলা উচিত। অন্যদিকে ফ্রেন্ডস, নিফটি ফিফটি রিব্যালেন্সিংটা কি না, নিফটি ফিফটিতে 50টা শেয়ার আছে, অর্থাৎ 50 জন প্লেয়ার। যেভাবে ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার থাকে, সারা বছর তাদের খেলাধুলার পরে বা অন্যান্য প্লেয়ারদের খেলাধুলা দেখার পরে একটা সিলেকশন হয়। তাতে কি হয়, কাউকে বাদ দিতে হয়, কারণ কি তার পারফরমেন্স ততটা ভালো না। যাদের পারফরমেন্স ভালো তাদেরকে ইন করানো হয়। তেমনি ভাবে নিফটি ফিফটিতেও বছরে দুবার এই কাজটা চলে। ওকে, ইয়ারলি টুয়াইস। কখন? জানুয়ারির 31 তারিখে একটা পিরিয়ড, যেটা তে যে ডিসিশনটা হবে সেটা এফেক্টেড ফ্রম 1 মার্চ। আর জুলাই 31 পর্যন্ত আর একটা ফেজ, যার মানে অ্যাপ্লিকেশনটা কবে হবে, সেপ্টেম্বরে। তেমনি ভাবে এবারে যে জুলাই 31 পর্যন্ত যে পিরিয়ডটা ছিল, তাতে দেখা গেছে 2 জন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে। কে? লার্সন টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি, ঠিক আছে, আর ডিভিস ল্যাব, দুটি ভালো কোম্পানি। এরা আউট নিফটি ফিফটি থেকে। ইন কে? ইন হচ্ছে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, পিএসইউ সেক্টর, আর ট্রেন্ড, এটা টাটা গ্রুপের। এবার এতে অ্যাডভান্টেজটা কি হচ্ছে, যে সমস্ত মিউচুয়াল ফান্ডের ছোট ছোট মিউচুয়াল ফান্ডে নিফটি ফিফটি রিলেটেড যাদের থাকে, পোর্টফোলিও থাকে, তারা কিন্তু এই যে শেয়ারগুলো বেরিয়ে যায় তাদের থেকে আউট করে, বা যে নতুন পয়সা আসে সেগুলো কিন্তু কোথায় ঢোকে, সমানভাবে সমান রেশিওতে শেয়ারে ঢোকে। সেক্ষেত্রে বেল কিংবা ট্রেন্ডে কিন্তু ইনভেস্টমেন্ট ইন হবে, মানে এলটিআইএম এবং ডিভিস ল্যাব থেকে কিছু পয়সা বেরোবে। দ্যাট ইজ দ্য মেন লজিক, ঠিক আছে। তো এবারে এগুলোকে ম্যানুপুলেট করার জন্য লোকেরাও তেমনি রেডি থাকে, বড় প্লেয়াররা। এটা তেমন কোনো চিন্তার ব্যাপার নয়, কিন্তু ফিল গুড ফ্যাক্টর থাকবে বেলে এবং ট্রেন্ডে কালকে খুব সম্ভবত। কারণ কি, মার্কেটে কিন্তু অলমোস্ট এই খবরটা আগে ভাগেই কিন্তু কম বেশি আমরা জানতাম। তেমনি ভাবে ব্যাংক নিফটি, সেটাও একটা টিম, তার 1 জন প্লেয়ার বাদ যাচ্ছে। তার যে শেয়ারগুলো ছিল তার মধ্য থেকে বন্ধন ব্যাংক বেরিয়ে যাচ্ছে আউট, ইন হচ্ছে কানাড়া ব্যাংক। ব্যাংক নিফটির যতগুলো শেয়ার আছে তার মধ্যে বন্ধন ব্যাংক বেরোচ্ছে আর কানাড়া ব্যাংক ঢুকছে, বেস্ট অন দেয়ার পারফরমেন্স। আচ্ছা, রিলায়েন্সের কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজিএম হচ্ছে 30 তারিখে। আজকে রিলায়েন্সের এজিএম হচ্ছে 29 তারিখে। রিলায়েন্সের এজিএম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিলায়েন্সের যে মানে দুটো বর্তমান খুব টগবগে বিজনেস, সেটা হচ্ছে কি, এক হচ্ছে জিও টেলিকম বিজনেস, আর একটা হচ্ছে রিটেল। এবারে এই দুটো বিজনেসকে নিয়ে এবারে হতে পারে যে কোম্পানির ম্যানেজমেন্ট বলবে যে আমরা এদেরকেও আলাদা করব এবং এদেরকে আমরা আলাদাভাবে মার্কেটে লিস্টিং করাতে চাই। তো সেক্ষেত্রে অনেক রকমের অ্যাক্টিভিটি হবে, আলটিমেটলি শেয়ার হোল্ডাররা বেনিফিট হবে। ওনারা শেয়ার হোল্ডারদের বেনিফিটের কথা ভেবেই কিন্তু অনেক কিছু কাজকর্ম করেন, ঠিক আছে। তো রিলায়েন্সের এজিএম 29, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজিএম 30th। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো ইনসিডেন্ট মার্কেটের জন্য।
ফ্রেন্ডস, কিছু ছাত্র তারা বলছিল যে স্যার আমাদের তো আর বড় বড় পুঁজি নেই, আমাদেরকে স্মল অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হচ্ছে। ধরুন কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, ধীরে ধীরে আমাদের পুঁজি বাড়বে। তো সেক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রে তো আমরা আমাদের বয়সটাও মোটামুটি কম, সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা রিস্কি পোর্টফোলিও তৈরি করতে চাই, যাতে করে আমরা একটু ভালো রিটার্ন পাবো। তো সেক্ষেত্রে তো আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে, প্রথমত হচ্ছে দেখুন, লার্জ অ্যামাউন্ট তারা কিন্তু কখনই বেশি রিটার্ন আশা করে না। যেমন আমি যদি আপনি গ্রোথের ক্ষেত্রে বলেন, ধরুন ইন্ডিয়া এক্সপেক্ট করছে 8% গ্রোথ, কারণ ইন্ডিয়ার মানে আমরা হচ্ছে আন্ডার ডেভেলপ এবং আমাদের ছোট অ্যামাউন্টের উপর আমরা বেশি গ্রোথটা আশা করতে পারি। হোয়ার ইউএস ভাবছে 2%, কারণ কি তাদের অলরেডি ডেভেলপড এবং ইকোনমিটা বড় বড় অর্থনীতি ডেভেলপ করতে অত্যন্ত বেশি। যেমন ধরুন বড় শেয়ারগুলো তারা একটা স্টেবল, ধরুন আজকে রিলায়েন্স বলুন কি আজকে ইনফোসিস বলুন, তারা কিন্তু একটা স্টেবল রিটার্ন দেয়। তারা 8% 9% এই হারে যদি গ্রোথ করতে পারে, দ্যাট ইজ গুড ফর দেম। যেমন ধরুন বড় ইনভেস্টার ওয়ারেন বাফেট, সে এখন 7% 8% রিটার্ন পেতে তার যথেষ্ট ভুগতে হয়। হোয়ারএজ অনেক ছোট ইনভেস্টার আছে যারা কিন্তু খুব কম টাইমের মধ্যে কিন্তু তাদের ক্যাপিটালকে বাড়াতে পারে। তো তাদের ক্ষেত্রে পরামর্শ কি হবে? ফার্স্ট, ধরুন আপনি 50,000 টাকার একটা মানে পোর্টফোলিও তৈরি করতে চেয়েছেন, টোটাল অ্যামাউন্ট আপনার 50,000, আমি আজ এক্সাম্পল ধরছি, কি ধরুন 1 লাখ। এবারে 1 লাখের মধ্যে কিন্তু আপনাকে 50% কিন্তু আপনাকে মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো শেয়ারে রাখতে হবে। কারণ কি আপনাদের মধ্যে একটা প্রবণতা অত্যন্ত প্রবল থাকে যে ছোট্ট যে কোনো একটা শেয়ারে পুরো পয়সা লাগিয়ে দেওয়া, দ্যাট ইজ এ রং ডিসিশন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত? সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে যে টোটাল অ্যামাউন্টের 50% আপনি আলাদা করুন, ঠিক আছে? এবারে সেই যে 50%, ধরুন 50,000, সেই 50,000কে আপনি মিনিমাম ধরুন মিনিমাম 10টা, ম্যাক্সিমাম আপনি 20টা পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে কি হবে, হয়তো আপনি একদম পুরো হাইব্রিড রিটার্ন না পেলেও অন্যান্য জায়গার তুলনায় ভালো রিটার্ন পেতে পারেন। আমি সেটা উদাহরণ আকারে আপনাদের পরের দিকে আমি বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, স্মল ক্যাপ, ধরুন যাদের মার্কেট ক্যাপিটাল 1,000 থেকে 2,000 কোটি। মাইক্রো ক্যাপ, মাইক্রো ক্যাপের ক্যাপিটাল মার্কেট ক্যাপ কত? 500 থেকে 1,000 কোটি। আবার ন্যানো ক্যাপ বা যাকে পেন স্টক বলা হয়, যাদের মার্কেট ক্যাপ 500 কোটির নিচে, এই ধরনের বিজনেসকে আপনাদের টার্গেট করতে হবে। এবারে যখন আপনি এই ধরনের বিজনেসকে টার্গেট করছেন, তখন প্রথমে যেটা আপনাদের দেখতে হবে, কিছু জিনিস আপনাকে দেখতেই হবে। দেখুন, অনেক কোম্পানিতে অনেক স্টোরি থাকে যেগুলো বড় প্লেয়াররা জানে বা বড় প্লেয়াররা অ্যাকর্ডিংলি সেগুলোতে পজিশন নেয়। এবারে যদি আপনার সেই ধরনের ইন্টেলিজেন্স থাকে যে অমুক ব্যক্তি অমুক শেয়ারে পজিশন নিচ্ছে, আপনিও কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে নিতে পারেন, কারণ তারা কিন্তু অত্যন্ত ইনফর্ম হয়ে কিন্তু সেখানে পয়সা লাগাবে। তো আমরা কি দেখবো? ফার্স্ট দেখবো সেলস ঠিক আছে কিনা। মোটামুটি সেল তো করছে, মানে তার বিক্রি বাট্টা তো হচ্ছে এবং প্রফিট হচ্ছে কিনা। মোটামুটি একটা লেভেলের প্রফিট হলেই ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে প্রমোটার, তার হোল্ডিং কেমন বা সে বিক্রি করছে কিনা। দেখা গেল প্রমোটারের মাত্র 10%, পাবলিকের কাছে 90%, অথচ আপনি সেই শেয়ারে বিক্রি মানে কিনতে যাচ্ছেন। দ্যাট শুড বি অ্যাভয়েডেড। ক্লিয়ার? তাহলে কি কি তিনটে জিনিস প্রথমে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে? সেলস, প্রফিট এবং প্রমোটার, এই তিনটে দেখবেন। পারলে তার লোন কত, এই সমস্ত জিনিসগুলো কম বেশি দেখবেন। আর আইডেন্টিফাইং দ্য বিজনেস, কি বিজনেসটা করছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আইডেন্টিফাইং বিজনেস ইন টাইম,
কি বিজনেসটা করছে সেটা আপনাকে আইডেন্টিফাই করার অত্যন্ত জরুরি। আর যেটা আমি বললাম যে অ্যালটমেন্ট অফ মানি ইকুয়ালি, ঠিক আছে। আমি তিনটে ভালো শেয়ারকে বলার আগে একটা ছোট শেয়ারের ব্যাপারে চর্চা করি। যেমন ধরুন কেউ বলেছেন সেভেন টেক, ইট ইজ নট সেভেন টেক, সেভেন টেক মানে কি, আপনি যখন খুঁজতে যাবেন তখন কিভাবে পাবেন, SAVEN, এইভাবেই কিন্তু আপনি শেয়ারটাকে পাবেন। তো আমি যদি চার্টে যাই, চার্টে গিয়ে প্রথমে আমি কি করব, সেভেন টেকের চার্টটা দেখব যে চার্ট কি বলছে, এবং আমি চার্ট দেখার আগে তার আগে কি দেখব যে কোম্পানিটা কি ব্যবসাটা করে। আমি এত, দেখুন এই ছোট্ট কোম্পানি, অত্যন্ত ছোট্ট কোম্পানি এগুলো, তো আমি তার প্রথমে চার্টটা দেখব এবং দ্বিতীয়ত কি দেখব, তার ব্যবসাটা দেখব, কি ব্যবসা করে, সেভেন টেকনোলজি। এবার আমি মাত্র 63 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে, পি ধরুন 24, ওকে। এবারে আমি দেখব কি, আমাদের তিনটে লজিক কি কি, আমি কোয়ার্টার অন কোয়ার্টারটাকে একটু টাচ করে যাব, কিন্তু মূল দেখবো প্রফিট এন্ড লস। ধরুন একটা সফটওয়্যার কোম্পানি 13 কোটি টাকার বিক্রি করছে, সে 3 কোটি টাকার প্রফিট করছে, ঠিক আছে, প্রফিট তো করছে এবং যে তার রেকর্ড দেখা যায় সে প্রফিট করছে। হঠাৎ করে কোন কোম্পানি বুম করে যাবে কেউ কিছু বলতে পারে না। আজকে কোনো বড় প্লেয়ার ঢুকে গিয়ে তার বিজনেসটাকে কিনতেও পারে, বা কেউ এসে তার মধ্যে একটা মোটিভেশন ফ্যাক্টর আনতে পারে, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। 21% মার্জিনে ব্যবসা করছে, সো ইট ইজ গুড। এবারে আমি দেখবো লোন আছে নাকি, দেখুন মাত্র 1.09 কোটি টাকার ইকুইটি ক্যাপিটাল। এবারে আপনি যদি দেখেন এর ফেস ভ্যালু 1, তাহলে 1 কোটি শেয়ার আছে, 63 কোটি, এগুলো কিন্তু অত্যন্ত প্রকটভাবে ম্যানুপুলেট করা যেতে পারে। তাও কিন্তু কোম্পানির পারফরমেন্স ঠিক আছে। ইনভেস্টর, এবারে দেখুন ইনভেস্টরের কিন্তু হোল্ডিংটা দীর্ঘদিন ধরে তারা কিন্তু 42.47, বাকিটা কার কাছে আছে, পাবলিকের কাছে। এবারে পাবলিকের মধ্যে কোনো বড় প্লেয়ার 2% 3% কিনতে পারে। সুতরাং এক্ষেত্রে আমি যদি দেখি এবং সেভেন টেকের যদি আপনি চার্টটা দেখেন, তাহলে চার্টটা দেখা যাবে যে একটা ভালোভাবে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে উপরে যাচ্ছে। সুতরাং আমরা সেভেন টেক টাইপের শেয়ারকে আমরা কিনতে পারি। ও আর একটা জিনিস দেখবেন, দীর্ঘদিন আগে এর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কিনা। কারণ কি অনেক কোম্পানি দেখবে 14 বছর 15 বছর পরে তারা এই করছে না, এরকম কোনো রেকর্ড নেই। আমি 2004 2 3 থেকে দেখলাম যে তাতে এদের কোনো সেই অর্থে কোনো ইয়ে নেই। তো সেভেনটা আমরা চাইলে এক্সপেরিমেন্ট ভিত্তিতে কিনতে পারি, এক্সপেরিমেন্ট ভিত্তিতে। নেক্সট, রাসিল ডেকর। তাহলে সেভেনটা কি করে, টেকনোলজি রিলেটেড অ্যাক্টিভিটি করে। রাসিল ডেকর, রাসিল ডেকারটা কি ব্যবসাটা করে, রাসিল ডেকার, রাশি লেখক কি করে, ও ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল ল্যামিনেট শিটস, ল্যামিনেশন করার পেপার টেপার, মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড, ঠিক আছে, ঠিক কিছু জিনিস তৈরি করে, কিছু জিনিস বানায়। কত কোটি টাকার মার্কেট ক্যাপ, 1047 কোটি, অর্থাৎ স্মল ক্যাপের কাছাকাছি বা স্মল মাইক্রো ক্যাপের দোরগোড়ায়। কত শেয়ারের দাম, 38 টাকা 70 পয়সা। কোয়ার্টার বাই কোয়ার্টার প্রফিট আছে কিনা, ইয়েস, গুড, 224 কোটি টাকা প্রতি কোয়ার্টারে সে সেলস করছে, 12 কোটির প্রফিট করছে, ওকে। বছরে তার মানে সে তো 40-45 কোটি টাকার প্রফিট করছে, এত কোটি টাকা সে করছে, কি বলে, সেলস করছে। মানে ভাবতে হবে যে এস্টাবলিশ কোম্পানি। এবারে দেখুন 27 কোটির ইকুইটি, রিজার্ভ আছে 516 কোটি, 296 কোটি টাকার তার কি লোন, যা রিজার্ভ আছে তার তুলনায় লোন কম আছে, আগামী দিনে সে লোন কমিয়ে দিতে পারে। হোয়াট অ্যাবাউট ইনভেস্টার, ওকে। দেখা যদি যায় প্রমোটার ভালো হোল্ডিং ধরে রেখেছে, ধরুন 55.34%। আবার দেখা যাচ্ছে এফআইআই অল্প অল্প করে কিনছে, এফআইআই অল্প অল্প করে কিনছে, প্রমোটার একটু বিক্রি করেছে, এফআইআই কিনছে, ঠিক আছে। তো এক কথায় যাকে বলা যায়, ও আমি এর চার্ট দেখিনি, চার্টটা দেখবো এবারে। তাহলে রাশির রেকর্ড শেয়ারটাতে আমরা দেখুন, এমনি আপনি যখন আপনি এক্সপেরিমেন্ট পারপাসে কিন্তু নট মোর দেন সার্টেন অ্যামাউন্ট আপনি কিন্তু লাগাতে পারবেন না। আর এইখানে কিন্তু আপনাদের কিন্তু কন্ট্রোল থাকে না। এই জায়গাটাতে আপনারা কি করেন,
আপনি দেখবেন এই 4,000 টাকা 3,000 টাকা আপনাকে 4 গুণ 5 গুণ রিটার্ন দিচ্ছে। তারপরে আপনি আপনার প্রফিটকে তুলে নেন, কিছু প্রফিট নিয়ে নেন। ও বিউটিফুল চার্ট প্যাটার্ন দেখুন, এটা কিন্তু একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। এটা এটা দেখুন, ধরুন দীর্ঘদিন পরে 17 সাল থেকে যদি দেখা যায় সে এখানে এসেছিল, আবার একটা টপ করেছে, তারপরে আবার সেই মানে আগের লোকে ভাগেনি, ঠিক আছে, দিয়ে আবার একটা মুভমেন্ট দিচ্ছে, এবং এর যে প্যাটার্নটা তৈরি হচ্ছে একটা ডব্লিউ টাইপের প্যাটার্ন তৈরি হলেও হতে পারে। তো 38 টাকা 70 পয়সাতে এটা কিন্তু এক্সপেরিমেন্ট বেসিসে অল্প বিস্তর কেনা যেতে পারে। নেক্সট, এসপিএল ইন্ডাস্ট্রিজ। এসপিএল ইন্ডাস্ট্রিজ মেন জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে কোম্পানি করেটা কি। যতক্ষণ পর্যন্ত কি করে সেটা না জানছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের ওখানে ঢোকা চলবে না। কারণ কি, অনেক কোম্পানি আছে দেখবেন সে কিছুই করে না। এবারে এসপিএল ইন্ডাস্ট্রিজ কি করে? ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অফ নিটেড ফেব্রিক অ্যান্ড নিটেড গার্মেন্ট। ম্যানুফ্যাকচারও করে আর এক্সপোর্টও করে, ঠিক আছে। 180 কোটি টাকার কোম্পানি, 16 পিইতে ট্রেড করছে, 62 টাকা বর্তমান তার ভ্যালু। ওকে, কোয়ার্টার ওয়াই কোয়ার্টার কত প্রফিট আসছে? বাহ, 2.5 কোটি টাকা প্রফিট করছে। বছরে 10-11 কোটি প্রফিট করছে, নো প্রবলেম। ব্যালেন্স শিটে দেখবো 170 কোটি টাকা রিজার্ভ আছে, নো লোন। এবারে দেখবো ইনভেস্টার, ইয়েস। প্রমোটার 68.93% হোল্ডিং ধরে রেখেছে। এফআইআই মামুলি, ইয়েস। এটাতেও আমরা চাইলে কি করতে পারি, কম বেশি মানে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি এই সমস্ত শেয়ারে। ও এর দেখুন, এবারে দেখুন, এই দেখুন, এর একটা রেকর্ড আছে কি না, 2006-এর দিকে এই কোম্পানি কোথায় ছিল? 112-র কাছাকাছি, ঠিক আছে। সো দীর্ঘদিন পরে কিন্তু একটা তার মধ্যে রিকভারি চলছে, ঠিক আছে, রিভাইভাল চলছে। আপনি আশা করতে পারেন বর্তমান যেভাবে তার বিজনেস চলছে, আপনি এটার উপরে একটা অল্প বিস্তর এক্সপেরিমেন্ট করতে পারেন। ওকে, তাহলে কি হলো? এসপিএল ইন্ডাস্ট্রি হয়ে গেল। প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেট। আচ্ছা, কোম্পানিটা দেখি এখানে কি বলা যেতে পারে। ধরুন প্রুডেন্সিয়াল প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেশন, মাত্র 81 কোটি টাকার কোম্পানি, 12। এখানে একটাই জিনিস হচ্ছে কি, এই যে আপনার ধরুন তেলের সঙ্গে যে ইথানল, এইটা কিন্তু সুগার থেকে বেশি তৈরি হচ্ছে। সুতরাং অত্যন্ত ছোট শেয়ার প্রফিট করছে কি 1 কোটি টাকা কোয়ার্টারলি প্রফিট। এবারে 132 কোটির সেল, 6 কোটি প্রফিট, ঠিক আছে। ব্যালেন্স শিটে কি আছে? 70 কোটি টাকা রিজার্ভ, 30 কোটি লোন, ইনভেস্টার কত আছে? ইনভেস্টারের ভালো হোল্ডিং আছে। ছোট্ট সুগার কোম্পানি, চাইলে এরা ইথানল ফিথানল তৈরি করে ভালো কিছু করতে পারে। চাইলে আমরা চারটা একবার দেখে নিই। প্রুডেন্সিয়াল সুগার, প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেট। ওকে, বেশি দিন হয়নি মার্কেটে এসছে, ঠিক আছে। চাইলে আপনারা এক্সপেরিমেন্ট করলেও করতে পারেন। ক্লিয়ার? এক্সপেরিমেন্ট পারপাসে, নট হোল মানি পুট করে দাও। আচ্ছা, HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। HMA অ্যাগ্রো, HMA অ্যাগ্রো, HMA অ্যাগ্রো, এই যে ফুড ট্রেড অর্গানাইজেশন ফর হ্যান্ডেল ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস ইনক্লুডিং ফ্রোজেন ফিশ, বাফেলো মিট অ্যাভয়েড করে। কারণ কি, এই ব্যবসা 48-এর পি অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, এমন কোনো ইয়েও নেই। অতএব নেট প্রফিট যদিও 57 কোটি দেখাচ্ছে, এখানে কত দেখাচ্ছিল? অ্যাবনর্মাল প্রফিট হচ্ছে, দেখুন ডিসেম্বরে হঠাৎ করে 49 কোটির প্রফিট এসছে, জানি না, তারপরে আবার 1 কোটি 70, অ্যাবনর্মালিটি আছে। কিন্তু বছরে বছরে ধরুন 57 কোটি, যত ইয়ে হচ্ছে অ্যাভয়েড করাটাই বেটার হবে। ব্যালেন্স শিটে কি দেখাচ্ছে? 667 কোটি রিজার্ভ, 500 কোটি টাকার ইয়ে কি বলে লোন, আর ও প্রমোটারের কাছে 83.61। আপাতত অ্যাভয়েড করুন, যদিও বা এফআইআই অল্প রেখেছে, ডিআইআই অল্প রেখেছে, কিন্তু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। কখন? প্রমোটার কিন্তু এখানটাতে
8-9% কিন্তু তারা বিক্রি করতে পারে। আপনারা ভালো করেই জানেন যে এখানে প্রমোটার বিক্রি করতে পারে। কারণ কি তাদেরকে 75-এর নিচে আনতে হবে 2 বছরের মতো। সো হঠাৎ করে দেখবেন 20% নিচে প্রমোটার বিক্রি করছে মাল। ঠিক আছে, অ্যাভয়েড করতে পারেন। আর বিসিএল ইন্ডাস্ট্রিজ কি তৈরি করে? বিসিএল বিসিএল ইন্ডাস্ট্রিজ the India's largest agro-processing company with diverse business and vertical integration in nature. লিমিটেড কি তৈরি করে? অ্যাগ্রো প্রসেসিং ইন নর্থ ইন্ডিয়া। দেখুন 1697 18 পিতে রেজাল্ট কেমন বলছে। 600 কোয়ার্টারলি 101 কোটি টাকার প্রফিট করছে। কত কোটি টাকার কোম্পানি? 1697 কোটি টাকার কোম্পানি, 18 পি। ব্যালেন্স শিটে কি দেখা যাচ্ছে? রিজার্ভ বেশি আছে। ইনভেস্টার ইনভেস্টার মাল কিনছে, প্রমোটার মাল কিনছে। ইয়েস, সামথিং বড় কিছু হলে হতে পারে। সো এক্সপেরিমেন্ট করা যেতে পারে। সুতরাং আমরা এই ছোট ছোট ছটা একমাত্র এইচএমএ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড বাদ দিয়ে আমি বাকি জিনিসগুলো দেখলাম যে বিজনেস আছে, অল্প বিস্তর আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। নেক্সট, কালকে এক আমাদের স্টুডেন্ট বলেছিল সোনাটা সফটওয়্যার। ফ্রেন্ডস দেখুন, সোনাটা সফটওয়্যারের চার্ট দেখে যেটা আমার মনে হচ্ছে, সোনাটা সফটওয়্যার অলরেডি কিন্তু একটা আপ মুভ দিয়ে বসে আছে। সোনাটা যদিও ইন্টারনাল যে বিজনেস, সেই বিজনেসের ভেতরে তো আমাদের ঢোকা সম্ভব নয়, কিন্তু বেটার হবে সোনাটা সফটওয়্যারে যদি আপনি এন্ট্রি নিতে চান, একটু যদি মানে কিছুদিন আগে একটা কারেকশন দিয়েছে। এই দেখুন, গত 2 মাসের ক্যান্ডেল দেখুন, এই এই অবধি এসছিল কোথায়? 467। এটা খুব সম্ভবত জুন মাসের মানে ক্যালেন্ডারের ক্যান্ডেলের লো। তো বেটার হবে আপনি যদি এই যে 50% রিট্রেসমেন্টের নিচে কেনেন, মানে 547 এর নিচে 474 পর্যন্ত কিনতে পারলে ভালো। যদি আসে কিনবেন, নাহলে ছেড়ে দেন। কারণ কি, অলরেডি একটা বড় র্যালি দিয়ে দিয়েছে। আর এর ভ্যালুয়েশন যদি দেখা যায়, সোনাটা সফটওয়্যার কম্পারেটিভলি একটু বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে, প্রায় 42-এর কাছাকাছি। 17,000 কোটি টাকার কোম্পানি, ভ্যালুয়েশনটা একটু বেশি। একটু নিচে এলে বা আমি যেটা রেঞ্জটা বললাম যে 547 থেকে 474 এর রেঞ্জে পেলে ভালো হয়। দ্বিতীয় যেটা বলছেন উইপ্রো, এর আগে আমি বলেছি উইপ্রোর ব্যাপারে। উইপ্রো অলওয়েজ বাই। উইপ্রো কিন্তু দীর্ঘদিনের একটা কারেকশনের পরে উপরে উঠছে আস্তে আস্তে করে, যদিও অত্যন্ত লেট লথিক, অত্যন্ত ধীরে চলা পার্টি। এ খুব বেশি হুড়মুড় করে ওঠে না। দেখুন, কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ 2021-এ কোথায় চলে গেছিল? 728। এখনো পর্যন্ত কোথায় আছে? 512। আপনি যদি দেখেন, তার এ আলটিমেটলি ওপরে যাবে। 2 বছর হোক, 2.5 বছর পরে হলেও যাবে। যদি 2 বছরেও যদি সে এই হাইকে টাচ করে, তারপরে যদি সে উপরে যায়। আর উইপ্রো একটা বড় হিস্ট্রি আছে, বিভিন্নভাবে ডিভিডেন্ড বা কখনো বোনাস শেয়ার, এই সমস্ত দিয়ে কিন্তু সে তার শেয়ার হোল্ডারকে অত্যন্ত রিচ করে। সুতরাং উইপ্রো কেনা যেতে পারে অত্যন্ত কারেকশনে, এবং একটা আপ ট্রেন্ডে আছে, একটা রাউন্ডিং বটম তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো উইপ্রো আপনারা চাইলে অ্যাকুমুলেশন করতে পারেন। আরইসি, আরইসি ফ্রেন্ডস দেখুন, আরইসি ফারিসি হচ্ছে একটা দীর্ঘ র্যালি দিয়ে দিয়েছে অলরেডি। সুতরাং আরইসি ফারিসির ক্ষেত্রে যদিও আরইসি কিন্তু ভ্যালুয়েশন কিন্তু অত্যন্ত কম আছে, আমি দেখেছিলাম 10-এর পিতে ট্রেড করছে, হাই ডিভিডেন্ড ডিল স্টক। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ধরুন 10-এর পিতে 3% ডিভিডেন্ড দিচ্ছে, প্রায় 2.73, মানে অত্যন্ত বোল্ড শেয়ার। বাট কারেকশন হলে, কারেকশনে কিনতে পারলে ভালো। কারেকশন বলতে ধরুন এই সমস্ত লেভেলে। আর যদি একটু উইকনেসের জন্য অপেক্ষা করুন। ওভারঅল মার্কেট কিন্তু আস্তে আস্তে উঠবে, কিন্তু পড়লে কিন্তু একটা বড় সড়ো ফল করতে পারে। মানে বড় ফল বলতে আমি যেটা বলতে চাইছি, 10-15% ফল আরামসে দিয়ে দিতে পারে। ইভেন সেই ফল 20-25% পর্যন্ত যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু সবাই জাঁকিয়ে কেনার জন্য লাফাবে। সেই ধরনের সুযোগের জন্য কিন্তু পয়সাকে আপনারা অবশ্যই রাখবেন। ফ্রেন্ডস দেখুন, আপনারা যাই ইনভেস্ট করেছেন, 1 লাখ টাকার যদি পুঁজি হয়, 30,000 টাকা আপনার কাছে কিন্তু সবসময়ের জন্য থাকা উচিত। কারণ 10% ফল হলে 10,000 টাকা লাগাবেন,
আরো 10% ফল হলে 10,000 টাকা লাগাবেন, আরো 10% ফল হলে 10,000 টাকা লাগাবেন। অর্থাৎ মার্কেট যদি 10% কারেকশনে যায়, তাহলে আপনি 10,000 টাকা যেটা আপনার রাখা আছে সেটা লাগাবেন আপনার পছন্দের শেয়ারগুলোতে। আরো যদি 10% পড়ে একটা 10,000 টাকা লাগাবেন, আর আরো একটা 10% লাগাবেন। এই টাকাটা কিন্তু সবসময়ের জন্য আপনার স্টকে যেন থাকে। কারণ কি, সব পয়সা মার্কেটে লাগাবেন না। মার্কেট যখনই কারেকশন দেয়, হঠাৎ করে দেয়, বড় কারেকশন দেয়, তখন আমাদের কাছে পয়সা থাকে না। সো আমরা কিন্তু ভালো শেয়ারগুলো নিচে কিনতে পারি না। ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আশা করি অনেক কিছু টপিক নিয়ে আজকে আলোচনা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে সবাইকে শেয়ার করুন। চ্যানেলটা বাড়ছে না কেন সেটা একটু আপনারা দেখুন। কথা হবে পরের এপিসোডে।